যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন, রাশিয়া। কথাটা শুনে হয়তো একটু খটকা লাগতে পারে, তবে বাস্তবতা কিন্তু সেদিকেই এগোচ্ছে। বর্তমান বিশ্বের পরাশক্তিগুলোর মাঝে অন্যতম যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চীনের সঙ্গে বহু বছর ধরেই সম্পর্কটা ভালো নেই যুক্তরাষ্ট্রের, আর রাশিয়া তার বেলায়ও একই কথা বলা চলে। আর এই বৈরী সম্পর্কের আসল চিত্রটাই যেন উঠে আসছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্রে এবার স্পষ্ট হয়ে উঠেছে এক নতুন বাস্তবতা। আপাত দৃষ্টিতে এটি ইরান ও ইসরায়েলের সংঘাত মনে হলেও পর্দার আড়ালে যেন মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আসলে একটি বড় শক্তির লড়াইয়ের মঞ্চ? মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই পাল্টে যাচ্ছে যুদ্ধের কৌশল। প্রশ্ন উঠছে, মার্কিন ঘাটের অবস্থান কি আদৌ গোপন থাকছে, নাকি আকাশের ওপরে থাকা অদৃশ্য চোখ সবকিছু দেখছে আর সেই তথ্য পৌঁছে যাচ্ছে সরাসরি ইরানের হাতে? সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় রাশিয়ার স্যাটেলাইট তৎপরতা। ইউক্রেনীয় গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। রাশিয়া নাকি স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্য গোপনে দিচ্ছে ইরানকে, আর সেই তথ্য ব্যবহার করে ইরান টার্গেট করছে মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো। এই মূল্যায়নটি পর্যালোচনা করেছে রয়টার্স। সেখানে বলা হয়েছে, মাত্র 10 দিনের মধ্যে অর্থাৎ 21 থেকে 31 মার্চ রুশ স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের অন্তত 11টি দেশে 24 বার নজরদারি চালিয়েছে। লক্ষ্য ছিল 46টি গুরুত্বপূর্ণ স্থান, যার মধ্যে ছিল সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং তেলক্ষেত্র। সবচেয়ে বড় প্রশ্ন, এই নজরদারির পরপরই কেন শুরু হলো হামলা? মূল্যায়ন বলছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট প্যাটার্ন, যেখানে আগে স্যাটেলাইট নজরদারি, তারপর ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, অর্থাৎ আকাশ থেকে তথ্য আর মাটিতে তার সরাসরি ব্যবহার। একাধিক সূত্রের দাবি, এই অঞ্চলের রুশ স্যাটেলাইটের অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে, এমনকি ইরানের হাতে সেই তথ্য পৌঁছানোর ইঙ্গিতও মিলেছে। এই অবস্থায় প্রশ্ন আরও বড় হচ্ছে, এই যুদ্ধে কি যোগ দিয়েছে আরেক পরাশক্তি? জেবিএস হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে এবার উঠে এসেছে আরেক নতুন পরাশক্তির নাম, আর সেই তথ্যের উৎস হিসেবে সামনে আসছে চীনের বেসরকারি প্রযুক্তি কোম্পানিগুলো। যুদ্ধ শুরুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে চমকপ্রদ সব তথ্য। কোথায় মার্কিন ঘাঁটি, কোথায় মোতায়েন যুদ্ধ বিমান, কোন পথে এগোচ্ছে বিমানবাহী রণতরী, সবকিছু যেন হঠাৎ করেই উন্মুক্ত হয়ে যায়। এই তথ্যের পেছনে রয়েছে চীনের দ্রুত বিকাশমান ডেটা মার্কেট, যেখানে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করছে গোয়েন্দা বিশ্লেষণ, যা কিনে নিচ্ছে বিভিন্ন পক্ষ। বিশ্লেষকদের মতে এসব কোম্পানির কিছু সরাসরি না হলেও পরোক্ষভাবে চীনের সামরিক কাঠামোর সাথে যুক্ত, অর্থাৎ এটি শুধু ব্যবসা নয়, এটি একটি কৌশল। গত কয়েক বছরে চীনের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন কৌশলের আওতায় গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানগুলো, আর ইরান যুদ্ধ যেন তাদের জন্য হয়ে উঠেছে বাস্তব পরীক্ষার মঞ্চ। এই প্রেক্ষাপটে উঠে এসেছে একটি নাম, মিজোভিশন। তারা দাবি করছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির কার্যক্রম, নৌবাহিনীর চলাচল, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার অবস্থানও শনাক্ত করতে সক্ষম তারা। তাদের তথ্য অনুযায়ী বড় ধরনের সামরিক সমাবেশ, এমনকি বিমানবাহী রণতরীর অগ্রযাত্রার মতো ঘটনাও আগেভাগে শনাক্ত করা সম্ভব হয়েছে। আরেকটা প্রতিষ্ঠান দাবি করেছে তারা নাকি স্টেলথ বোমারু বিমানের মধ্যকার যোগাযোগও ট্র্যাক করতে পেরেছে। যদিও পরে সেই তথ্য সরিয়ে ফেলা হয়, তবুও এই দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই যুদ্ধ কি আর শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বৃহত্তর শক্তির সংঘাতে, যেখানে যুক্তরাষ্ট্র একদিকে আর অন্যদিকে রাশিয়া ও চীনের অদৃশ্য জোট? ইরানের বিরুদ্ধে যুদ্ধে কি তাহলে হেরেই গেল যুক্তরাষ্ট্র? ইসরায়েল হরমুজ প্রণালীর দখল এখন কার হাতে থাকবে? যুদ্ধবিরতিতে যেতে ইহুদিবাদীদের কিভাবে বাধ্য করল তেহরান? জানা গেছে, ইরানের দেওয়া 10 দফার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের ময়দানের টানা 39 দিনের উত্তাপ সাময়িকভাবে বন্ধ করতে পাকিস্তানের মধ্যস্থতা কাজে লেগেছে। কিন্তু কতদিন চলবে এই যুদ্ধবিরতি? আবারও কি ইরানের বিরুদ্ধে আগ্রাসন
ছড়াতে পারে ইহুদিবাদীরা? যুদ্ধের ময়দানে পূর্ণাঙ্গ রূপে শান্তি ফেরাতে এখন কোন পথে যাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান? এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী পুরো মধ্যপ্রাচ্য। কারণ ইরানকে ঘিরে ইহুদিবাদীদের বাধ্যতামূলক যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ হুঙ্কার দেন। সেই হুঙ্কারে ইরানকে এক রাতের মাঝেই পুরোপুরি বিলীন করে দেওয়ার হুমকি দেন নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া ট্রাম্প। মার্কিন শাসকের এমন অযাচিত হুমকির পরই বিশ্বজুড়ে তোলপাড় উঠে একটি বিষয়কে ঘিরে, ইরানের বিরুদ্ধে কি তাহলে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে যাচ্ছে ইহুদিবাদীরা? কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শান্তির বার্তা নিয়ে হাজির হয় ইরান, যার মাধ্যমে টানা ৩৯ দিনের উত্তাপের পর ইহুদিবাদীদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করে তেহরান। যদিও কয়েক সপ্তাহের এই যুদ্ধে ইরানকে হারাতে হয়েছে অনেক কিছুই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অসংখ্য শীর্ষ সামরিক কর্মকর্তা। তবে তাদের প্রতিদান বৃথা যেতে দেয়নি ইরানের সামরিক বাহিনী। ইহুদিবাদীদের প্রতিটি কৃতকর্মের হিসাব পই পই করে বুঝিয়ে দিয়েছে তেহরান। ৮ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে প্রশ্ন হলো, ইরানের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মানতে হঠাৎ করেই রাজি হলো কেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল? যুদ্ধের ময়দানে ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি হারে হারে টের পেয়েছে ইহুদিবাদীরা। সবশেষ ইরানের সরকারের একটি সূত্র পাকিস্তানকে জানায়, তেহরানের কাছে এখনো প্রায় ১৫,০০০ ব্যালিস্টিক মিসাইল ও ৪৫,০০০ আত্মঘাতী ড্রোন মজুদ আছে, যা দিয়ে ইহুদিবাদীদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবে ইরানের সামরিক বাহিনী। JBS হোল্ডিংস লিমিটেড। তাই তো ইরানের প্রস্তাবিত ১০ দফার শর্ত মানতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যার ফলে আগামী ২ সপ্তাহ ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে ইহুদিবাদীরা। যদিও ১০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, পাকিস্তান ও ইরানের কূটনীতিকরা। এ সময় পূর্ণাঙ্গ শান্তি চুক্তির জন্য সব পক্ষই আলোচনা করবে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। যদিও ২ সপ্তাহের যুদ্ধবিরতির মাঝে হরমুজ প্রণালীর দখল ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই থাকবে বলে জানা গেছে। এ সময় ইরানের দেওয়া শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। তবে ইহুদিবাদীদের প্রতি খুব একটা বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান, যার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলা ঠেকানোর জন্য মিসাইলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ করে সামনে এসেছে এক রহস্যময় নীরবতা। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এখন কোথায়, কেমন আছেন? তাকে ঘিরে কি কোনো তথ্য লুকোনো হচ্ছে? পশ্চিমা গোয়েন্দা মহল থেকে একের পর এক দাবি আসছে। বলা হচ্ছে তিনি গুরুতর আহত, এমনকি শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে তিনি এখন সম্পূর্ণ অক্ষম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক গোয়েন্দা নথির বরাতে তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে তিনি ইরানের পবিত্র শহর কোমে চিকিৎসাধীন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের এই তথ্য আসলে কতটা সত্য আর কতটা কৌশল? কারণ যুদ্ধের ময়দানে শক্তিশালী সামরিক শক্তির থেকেও বড় অস্ত্র তথ্য, আর সেই তথ্য বিকৃত করে ছড়িয়ে যুদ্ধের গতি বদলে দেওয়ার মতো ঘৃণিত অপচেষ্টার উদাহরণ আছে শত শত। কারণ একই সময়ে ইরানের ভেতর থেকে আসছে ভিন্ন চিত্র, যেখানে রাষ্ট্রীয়ভাবে খুব সীমিত তথ্য প্রকাশ করা হচ্ছে। কোনো সরাসরি ভিডিও বার্তা নেই, জনসমক্ষে উপস্থিতিও নেই, কিন্তু পুরোপুরি অনুপস্থিত বলা যাচ্ছে না। তাহলে কি এটি ইচ্ছাকৃত নীরবতা? ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। সেই হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই আলোচনায় উঠে আসেন মুজতবা খামেনি।
পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, পরবর্তী হামলায় ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি নিজেও গুরুতর আহত হন। এমনকি তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি রাষ্ট্র পরিচালনায় অক্ষম। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে মুজতবা খামেনি একটি ওয়ার রুমে বসে মানচিত্র বিশ্লেষণ করছেন। যদিও ভিডিওটিতে নেই তার কণ্ঠস্বর, যা রহস্য বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এখানে শুরু হয়েছে এক নতুন ধরনের যুদ্ধ, যাকে বলে তথ্যযুদ্ধ। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি যদি সত্যি হয়, তাহলে ইরানের ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের শূন্যতা তৈরি হওয়ার কথা। কারণ সর্বোচ্চ নেতাই দেশটির রাজনৈতিক ও ধর্মীয় সর্বোচ্চ কর্তৃত্ব। কিন্তু বাস্তবে কি তেমন কিছু দেখা যাচ্ছে? না, বরং উল্টোটা। ইরানের সামরিক ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আইজিসি আগের মতোই সক্রিয়। সিদ্ধান্ত আসছে, হামলা চলছে, কৌশল বদলাচ্ছে। তাহলে কে দিচ্ছে এই নির্দেশ? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানের শাসন ব্যবস্থা শুধু একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং এটি একটি শক্তিশালী কাঠামো, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান মিলেই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পশ্চিমা গোয়েন্দা তথ্যকে ঘিরেও রয়েছে প্রশ্ন। ইতিহাস বলছে, যুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে অনেক সময় তথ্যকে ব্যবহার করা হয়। শত্রুপক্ষকে দুর্বল দেখানো, বিভ্রান্ত করা, এগুলোও কৌশলের অংশ। তাহলে কি মুজতবা খামেনিকে ঘিরে এই তথ্যগুলোও পশ্চিমাদের সেই কৌশলের অংশ? শেষ মুহূর্তে টান উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটল ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে 10 দফা শর্ত আরোপ করে ইরান। বিপরীতে হরমুজ খুলে দেয়া সহ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দেশটি। কোনো উপায়ন্তর না দেখে অবশেষে ইরানের দেয়া শর্ত মেনে নিয়েই যুদ্ধবিরতিতে সম্মত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ইরানের অটল মনোবলের কাছেই ধরাশায়ী হতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে? দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবং হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের দরুন ট্রাম্পের অবস্থা প্রায় পাগলপ্রায়। এই প্রেক্ষাপটে সামনে আসে ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত। তেহরান স্পষ্ট করে জানিয়ে দেয়, এই শর্তগুলো মেনে নেওয়া না হলে কোনোভাবেই যুদ্ধবিরতিতে যাবে না তারা। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে সম্মত হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি কাঠামোগত সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBও জানায়, ইরানের দেয়া 10 দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানও তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যদি ইরানের উপর হামলা বন্ধ থাকে তবে তারাও আর পাল্টা অভিযান চালাবে না। এই সমঝোতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে হরমুজ প্রণালী নিয়েও। ইরান ঘোষণা দেয়, আগামী 2 সপ্তাহের জন্য এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে। তবে এর জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নির্দিষ্ট কারিগরি শর্ত মানতে হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, এই 10 দফা প্রস্তাব আসলে একটি বৃহত্তর চুক্তির ভিত্তি। তবে তারা এটাও স্পষ্ট করেছে যে এটি চূড়ান্ত শান্তি চুক্তি নয়, বরং আলোচনার একটি প্রাথমিক ধাপ মাত্র। প্রস্তাবের গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আগ্রাসন না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক পর্যায়ে ইরান বিরোধী প্রস্তাব বাতিল, ক্ষতিপূরণ প্রদান এবং এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি শুধু সাময়িক স্বস্তি নয়, বরং একটি বড় কূটনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, ইরানের শর্তগুলো কতটা বাস্তবায়িত হয় এবং এই 2 সপ্তাহের আলোচনায় মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির দিকে এগোয় নাকি আবার সংঘাতের আগুন জ্বলে ওঠে। শেষ মুহূর্তের নাটকীয়তার পর অবশেষে মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্তিমিত হলো যুদ্ধের উত্তাপ। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই অবশেষে 2 সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যাকে চলমান সংঘাতের মধ্যে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন হলো, যুদ্ধ কি এবার থামবে নাকি এটি কেবলই সময়ক্ষেপণের কৌশল?
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের উপর সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেন। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। এর জবাবে ইরানও 2 সপ্তাহের এই সময়সীমায় হরমুজ প্রণালী খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে একটি 10 দফার শান্তি প্রস্তাব এসেছে, যা দীর্ঘদিনের বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের ভিত্তি তৈরি করেছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন একটি স্থায়ী সমঝোতার খুব কাছাকাছি অবস্থান করছে। তবে পাকিস্তানের মধ্যস্থতাকে অনেক বিশেষজ্ঞই সন্দেহের চোখে দেখছেন। অনেকের মতে, ট্রাম্প নিজেই পাকিস্তানকে দিয়ে এই যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি সামনে এনেছেন। কারণ হিসেবে তারা বলছেন, ধ্বংসের মুখেও ইরান কখনোই ট্রাম্পের অন্যায্য প্রস্তাবে রাজি হতো না। বিপরীতে এটাকে বড় ধরনের বিজয় হিসেবে দেখছে ইরান। বুধবার ছিল ট্রাম্পের দেওয়া আলটিমেটামের শেষ সময়সীমা। তিনি হুমকি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খোলা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের হামলা চালানো হবে। যুদ্ধবিরতি নিয়ে করা পোস্টের আগে আরেকটি পোস্টে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, একটি পুরো সাম্রাজ্য আজকে রাতে শেষ হতে চলেছে। তবে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে এই আকস্মিক যুদ্ধবিরতি সাময়িকভাবে উত্তেজনা কমালেও এটি আসলে আরও বড় এক কূটনৈতিক সমাধানের সূচনা কিনা তা নির্ভর করছে আগামী 2 সপ্তাহের আলোচনার উপর। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই বিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি আবারও সংঘাতে ফিরে যাবে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? তাহলে কি ইহুদিবাদীদের স্বপ্ন অধরাই থেকে গেল? যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 10 দফার একটি প্রস্তাব দেয় ইরান, যেখানে স্থান পায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটিও। এদিকে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেন যে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যেগুলোকে মূলত হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। প্রশ্ন হলো, যুদ্ধের মাঠে শান্তি ফেরায় ইরান এখন সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো দিয়ে কি করবে? আয়াতুল্লাহ আলী খামেনির দিয়ে যাওয়া ফতোয়া কি মানবে তেহরান? নিজেদের ভুলের মাসুল যুদ্ধের ময়দানেই কড়ায় গণ্ডায় দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যখন ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহর ইহুদিবাদীদের ঘায়েল করতে ছুটে যাচ্ছিল, তখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানি সভ্যতাকে বিলীন করে দেওয়ার হুমকি দেন তিনি। সেই সাথে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর ইঙ্গিত হিসেবে নিজেদের বিশেষ সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ট্রাম্পের। উল্টো নিজের ফাঁদে নিজেই পড়লেন মার্কিন শাসক। যুদ্ধের শুরু থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার পায়তারা চালিয়ে যায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। সে লক্ষ্যে বাংকার বাস্টার বোমাসহ ইরান জুড়ে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানান, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60% মাত্রায় সমৃদ্ধ। তার এমন মন্তব্যের পরই টনক নড়ে মার্কিন প্রশাসনের। তবে শেষ পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে সফল হয়নি ইহুদিবাদীরা। সেই সাথে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার লক্ষ্যেও ব্যর্থ হয় মার্কিন প্রশাসন। 8 এপ্রিল ইরানের তৈরি করা যুদ্ধবিরতির 10টি প্রস্তাবে স্থান পায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখার বিষয়টিও।
আর তেহরানের দেওয়া এসব শর্ত মেনে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে একমত হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল, যার কারণে প্রশ্ন উঠেছে ইরান আসলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রতি এত আগ্রহী কেন। ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি বেসামরিক খাতের উন্নয়ন করছে তেহরান। এছাড়াও ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই জানিয়েছিলেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই তার দেশের। যদিও সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইসরায়েল যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারত সে শঙ্কার কথাই জানিয়েছিলেন বিশ্লেষকরা, কারণ ইরানের তীব্র প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়ছিল ইসরায়েল। তাই নিজেদের আগ্রাসনের আরও কঠোর জবাব দিতে ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ছুড়তে পারে ইসরায়েল। সম্প্রতি এমন মন্তব্যই করেন যুক্তরাষ্ট্রের MIT বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক থিওডর পোস্টল। তবে তিনি এ সম্ভাবনাও জানান যে প্রতিক্রিয়াস্বরূপ ইরানও তড়িঘড়ি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে সাময়িক এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিনিধিরা। 10 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে স্থান পাবে ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুটিও। যদিও ইহুদিবাদীদের শর্ত মেনে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে কিনা এ বিষয়েও রয়েছে বিশ্লেষক মহলে সন্দেহ।